দর্শক, স্বাগত জানাচ্ছি টিভিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা সাধারণত যেটি করে থাকি, বিশেষ ব্যক্তিদেরকে আমাদের এই টিভিএন স্পেশাল অনুষ্ঠানে নিয়ে আসি। বিশেষ কোনো ঘটনা কিংবা উপলক্ষ আমাদের এই টিভিএন স্পেশাল অনুষ্ঠানের প্রচার করা হয়ে থাকে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হলো আমেরিকা তথা নিউ ইয়র্ক মাতাচ্ছে এখন খুব জনপ্রিয় একটি সিনেমা, প্রেসার কুকার। এই সিনেমাটির পরিচালক, প্রযোজক এবং একসঙ্গে যারা ডিস্ট্রিবিউটর, তাদেরকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই সিনেমাটির গল্প শুনতে এবং প্রেসার কুকার কতটা আসলে আপনাদেরকে প্রেসার কুকারের মতো চাপ তৈরি না করলেও আনন্দ দিতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। পরিচয় করে দিচ্ছি সিনেমাটির পরিচালক, প্রযোজক রায়হান রাফির সাথে, এবং একই সাথে আমাদের সাথে স্টুডিওতে আছেন বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার নওশাবা আর রুবনা রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। রায়হান রাফি, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আপনার নাম রায়হান রাফি, আমার নাম ইহসান জুয়েল, আপনি পরিচালক, আমি সাংবাদিক। নাম শুনলে অনেকে হয়তো ম্যাচ করে নেন। প্রেসার কুকার নাম শুনে আসলে আমরা কি বুঝবো, কিংবা কেন প্রেসার কুকার এই নামটি? নাম শুনলে আমরা চেয়েছিলাম এবার একটু যে এরকম একটা নাম শুনলেই মানুষজন একটু নাম নিয়ে চিন্তা করে আসলে। কারণ আমাদের এই গল্পটাও, সিনেমাটা শুধু সিনেমা অন্য অন্য সিনেমার মতো না, কিংবা আমারও অনেক সিনেমা যেরকম আগে যে সিনেমাগুলো একটু কমার্শিয়াল সিনেমা, এটা যেরকম এই সিনেমাটা দেখার পর আপনাকে অনেকক্ষণ ভাবতে হবে, অনেকক্ষণ থিঙ্ক করতে হবে। তো এটা নামটাও আমরা এমন রাখার চেষ্টা করেছি যে এটা একটু সিম্বলিক ওয়েতে নামটা রাখার চেষ্টা করেছি, যে ডিরেক্ট ইয়েতে না। আপনি যে খেয়াল করে দেখেন, আমাদের তুফান, তাণ্ডবের নাম দেখার পরে ভাবার কথা বলছেন না, দেখার আগে থেকে দেখার আগে থেকে আপনাকে নাম থেকে আমরা মানুষকে দিচ্ছি, যে ইন্ডিকেশন দিচ্ছি যে আসলে এই সিনেমাটা কিরকম বা কি ধরনের। তো প্রেসার কুকার নামটা শুনলেই মনে হয় যে এটা প্রেসার কুকার কেন নাম আসলে। যখন একটু ডিপ চিন্তা করবে, যে কোনো মানুষ বুঝবে যে আসলে আমরা নিজেরাই সবাই তো প্রেসার কুকারের মধ্যে কোনো না কোনো সময় দিয়ে যাই, কোনো না কোনো সময়ের মধ্যে দিয়ে পার করি। তো দ্যাটস ওয়াই এই সিনেমাটার নামটা প্রেসার কুকার। এবং অবশ্যই নামের একটা কেন রাখা হয়েছে সেটা আলাদা উত্তর আছে, আমি ওই উত্তরে গেলাম না, উত্তর আমি বাংলাদেশ অনেক জায়গায় দিয়েছি। কিন্তু আমরা চেয়েছিলাম এটা যে ডিরেক্ট নামটা না বলতে, কারণ আমরা এই সিনেমা তো চেষ্টা করেছি যে, হয় না, আমরা অনেক সময় সিনেমাতে খুব সাদা কালো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, বাট আমাদের এই সিনেমাতে আমরা একটু গ্রে শেড রাখার চেষ্টা করেছি। তো নামটাতেও আসলে আমরা এটা শুরু থেকে করার চেষ্টা করেছি। যেমন আপনি আমার আগের সিনেমাগুলো যদি দেখেন, দেখবেন ডিরেক্ট নাম ছিল পরাণ, একটা প্রেমের ছবি, তুফান, সুরঙ্গ করতেছে, মানে খুবই ডিরেক্ট, তুফান, তাণ্ডব। তো প্রেসার কুকার আমার সিনেমার নাম, সিনেমার আমার যেরকম আলাদা সিনেমা, একদম অন্য জনরা সিনেমা, এখানে নামের ক্ষেত্রে আমি আসলে একটু, এবং ইংরেজি শব্দ বেছে নেওয়া হয়েছে। ইংরেজি শব্দ বাংলা শব্দ ওই সময় ইয়ে না, প্রেসার কুকার আসলে এখন বাংলাদেশে সবাই প্রেসার কুকারই বলে, তো ওরকম ইয়ে না। আমি আসলে পি দিয়ে নামটা রাখতে চেয়েছিলাম, পি ওয়ার্ডটা আমার জন্য লাকি। কারণ আমার যে সিনেমা পরাণ, আমার এবং বায়োস্কোপ ফিল্মসেরও যে ছবিটা আসলে অনেক বেশি ব্যবসা করেছিল, এবং যেটা আমার ক্যারিয়ারের অনেক গুরুত্বপূর্ণ ছবি, আমার ক্যারিয়ারকে অনেক উপরের দিকে নিয়ে গিয়েছিল যে ছবিটা পরাণ। আমার প্রথম ছবি ছিল পোড়ামন্দই, আর এটা আমার প্রথম প্রডিউসিং ফিল্ম। তো আমি চাচ্ছিলাম যে এই নামটা পি দিয়ে হোক, আর প্রেসার কুকারটা সেই কারণে প্রেসার কুকার কানেক্ট হয়েছে। যাক, আমরা আরেকটু জানি আপনার কাছে, সব পরিচালক কিংবা সব প্রযোজকরা যখন বলেন একটা নাটক থেকে শুরু করে, টেলিভিশন থেকে শুরু করে সিনেমা, যাই হোক না কেন, হ্যাঁ আমি একটু ভিন্ন কিছু করার চেষ্টা করছি, এই কথাটি সাধারণত বলেন। আপনার এই প্রেসার কুকারে নিঃসন্দেহে আমরা যখনই পোস্টার থেকে শুরু করে সব জায়গায় দেখছিলাম যে 4 জন নারী চরিত্র সেখানে দেখতে পাই। অনেকে ভাবছেন এটি কি কোনো পুরুষ চরিত্র নেই, একটা ভিন্নতা। আবার অনেকে বলছেন এটা একটা গল্প বলার চেষ্টা করা হয়েছে, যে গল্পগুলো অনেকগুলো চরিত্রকে কানেক্ট করে একটা জায়গায় নিয়ে এসেছে। মানে আপনার কাছে আসলে ভিন্নতাটা কোন জায়গায়? এই মানে কি বানিয়ে আপনি তৃপ্তি পেয়েছেন যে না, এটি আমি আমার আগের সিনেমাগুলো হচ্ছে ভিন্ন কিছু বানিয়েছি, এই পয়েন্টে আমার কাছে একটা তৃপ্তি আছে পরিচালক হিসেবে? দেখেন, এইভাবে তো সিনেমা বানাই না যে এবার একটা ভিন্ন কিছু বানাতে হবে, একটু ভিন্ন কিছু বানাই। আমার কাছে যে গল্পটা আসলে, আমি তো গল্পকার, আমি গল্প বলতে পছন্দ করি। আর এই ছবিটা যে আমরা যখন সিনেমা বানাই, যে গল্পটা আসলে আমাকে অনেক পীড়া দেয়, যে গল্পটা আসলে আমাকে সাথে অনেকদিন ঘুমায়, আমার সাথে অনেকদিন বসবাস করে, বা আমাকে ঘুমাতে দেয় না মাঝে মাঝে, সে গল্পগুলাই আমি পরবর্তীতে সিনেমা নির্মাণ করি আসলে। তো এইভাবে কখনো ভাবি না যে এই ছবিটা একটু কমার্শিয়াল হবে, এই ছবিটা একটু ভিন্ন ধারার হবে। আমার মনে হয় ছবিটা কি ভিন্ন ধারার নাকি মূল ধারার না কি ধারা, এটা অডিয়েন্স বলবে আসলে। আমার দায়িত্ব সিনেমাটা বানানো। তো ওরকম চিন্তা করে এই সিনেমাটা আসলে পোস্টার ডিজাইন থেকে শুরু করে, যেহেতু এই গল্পটা নারীরা ডমিনেট করছে, এই গল্পটা এক একটা গল্প এক একটা রকম পয়েন্ট অফ ভিউ থাকে। এই গল্পের পয়েন্ট অফ ভিউ, এই গল্পটা যাদের পয়েন্ট অফ ভিউতে আমরা দেখছি সেগুলো নারী চরিত্র।
আমাদের সিনেমাতে কিন্তু চন্দ্র চৌধুরী আছে, আমাদের ছবিতে ফজলুর রহমান বাবু আছে, আমাদের ছবিতে শহীদুজ্জামান সেলিম আছে, আজিজুল হাকিম আছে। আজিজুল হাকিম আছে, অনেক পাওয়ারফুল মিশা সদাগর আছে। বাট আমরা চাচ্ছিলাম যে যেহেতু এটা নারীদের গল্প এবং নারীদের ডোমিনেটিং গল্প, এবং সিনেমাতেও ক্ষেত্র কি হয়, নারীদেরকে কাইন্ড অফ আপনি দেখবেন একটু পুতুলের মতো রাখা হয়, যখন সিনেমাতে গল্পের প্রয়োজন নাই কিন্তু একটা নায়িকা রাখা হয় পোস্টারের মধ্যে এমনি মানে পুরুষ প্রধান একটা হ্যাঁ। চরিত্রগুলো তো করা হয়। আমি এই জন্য শুধু সিনেমার আমি ফিলোসফিতে সিনেমা বানাইলাম মেয়েদেরকে নিয়ে, এবং সিনেমাটা ডোমিনেট করছে মেয়েরা, কিন্তু পোস্টারের মধ্যে আমি অন্যরকম করলাম। আমি পোস্টারের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি যে না, এটা নারীরা ডোমিনেট করছে। হ্যাঁ, এই জন্য যদি আমার আসলে দর্শক হলে গিয়ে সারপ্রাইজ হচ্ছে, ও মাই গড এখানে চন্দ্র চৌধুরী আছেন, আচ্ছা ও মাই গড এখানে শহীদুজ্জামান সেলিম আছে, বাবু ভাই আছেন, আর জানতাম না তো। তো এই সারপ্রাইজিংটাও হচ্ছে। আবার ওই যে নারীদেরকে মানে প্রাধান্য করে সিনেমা, এবং আমাদের দেশে একটা কথা প্রচলিত ছিল লাস্ট কিছু মানে 20 বছর ধরে, একসময় খুব ভালো ব্যবসা হয়েছে, যে নারী কেন্দ্রিক সিনেমা যেগুলো বা নারীরা যে ডোমিনেট করতেছে সিনেমাগুলো, সেগুলো ব্যবসা সফল হয় না। ওকে, এটাও আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি এরকম একটা সিনেমা বানাবো, ব্যবসা সফল করব। আলহামদুলিল্লাহ বাংলাদেশ যেহেতু রিলিজ হয়ে গেছে, অলরেডি চলছে, অলরেডি বাংলাদেশে সুপার ডুপার হিট ছবি, এরপরে আমেরিকাতে আসছে, এবং এখানেও প্রথম দিন প্রিমিয়ারের পরে মানুষ খুব পছন্দ করছে। আশা করি এখানে খুব ভালো করবে, অস্ট্রেলিয়াতে খুব ভালো করেছে। তো এই চ্যালেঞ্জটার জন্যই আসলে আমি পোস্টার থেকে শুরু করে এবং টেইলার থেকে শুরু করে টিজার থেকে শুরু করে ওই ছাপটা রেখেছি। আমরা প্রতিটা মানে মার্কেটিং প্ল্যানের মধ্যেই ওই জিনিসটা রাখার চেষ্টা করছি। কেন হচ্ছে, আপনার যদি আমাদের ফার্স্ট ট্রেইলারটা যেটা আমরা রিলিজ করেছিলাম সেটা দেখেন, সেটা সাউন্ড দিয়ে আমরা করেছিলাম, কারণ আমাদের সিনেমার নাম প্রেসার কুকার। ওকে, প্রেসার কুকার থেকে একটা সাউন্ড বের হয়, সিটি বের হয়, সিটি বের হয় একটা তো পুরো ট্রেইলারটাই আমরা সাউন্ড দিয়ে কাটছি, সাউন্ড 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 সাউন্ড। কারণ আমাদের সিনেমার সাথে শব্দটা খুব ইম্পর্টেন্ট, নয়েজ। এটা ঢাকার গল্প, যেহেতু ঢাকাটার আমরা চোখ বন্ধ করে ঢাকাটা যদি ভাবতে চাই, প্রচুর নয়েজ, প্রচুর সাউন্ড, প্রচুর গরম, যেটা কাইন্ড অফ প্রেসার কুকারের সাথে মিলে। চাপ, বিষয়টা কি আছে? চাপের বিষয় অবশ্যই থাকে, হ্যাঁ। যেহেতু প্রেসার কুকার, কারণ ঢাকাতে ম্যাক্সিমাম মানুষ কেন আসে, এটা আমি ওই দিন আমাদের প্রিমিয়ারে প্রেস কনফারেন্সে বলছিলাম। আমি মাঝে মাঝে নিউ ইয়র্ক সিটিতে আসি, আমি সাধারণত নিউ ইয়র্ক সিটি থেকে বাইরের সিটিগুলোতে বেশি থাকি। লাস্ট আমি লন্ডনে থেকে কিছুদিন ঘুরলাম। তো বিভিন্ন দেশের বাণিজ্যিক মেইন শহরগুলোতে কি হয়, এখানে আমার কাছে মনে হয় শুধু ঢাকা না, আসলে নিউ ইয়র্ক অলসো, হ্যাঁ, এখানে মানুষটা সবসময় দৌড়াতে থাকে, সবাই দৌড়াতে থাকে, সবাই ফাস্ট হইতে থাকে, লাইফে বড় হইতে হবে, লাইফে বারো কিছু করতে হবে, লাইফে টাকা পয়সা লাগবে। ঠিক যেরকম আমরা প্রেসার কুকার রান্না করি, যে বাসায় মেহমান চলে আসছে, প্রেসার কুকার রান্নাটা বসায় দাও, ফাস্ট রান্না হয়ে যাবে। এবং আমাদের জীবনটাও কাইন্ড অফ আমরা যদি অন্যভাবে ভাবি, সবাই আমরা প্রেসার কুকারের মধ্যেই আছি আসলে। এই গল্পটাই কি আছে আপনার সিনেমা? মানে আমি এটাই আমাদের যদি সিনেমার দেখতে গল্প, যাই এই গল্পটাই এটাই পাবো? আমাদের সিনেমার গল্প। ওকে, আমরা সবাই প্রেসারের মধ্যে আছি এবং আমরা সবাই ফার্স্ট বড় লোক হতে যাচ্ছি। আমাদের লোভ, আমাদের লালসা, আমরা এক্ষুনি আমাদের ধরেন আমাদের সেলিব্রিটি হতে হবে, আমাদের এক্ষুনি বড় হইতে হবে, আমাকে এক্ষুনি হিট হইতে হবে। এই যে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কখনো কখনো আমাদেরকে ভুল দিকে নিয়ে যায়, কখনো কখনো আমাদের বিপদে পড়ে যাই, তখন ঠাস করে সিটি বেজে ওঠে প্রেসার কুকারের মতো, এবং আমাদের হয়তো আমরা সেই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায়। নৌশাবা রুবনা রশিদ, আমরা জানি যে বায়োস্কোপ, কুইক কোশ্চেন, বায়োস্কোপের কততম সিনেমা এটি? এটা আমাদের 54তম সিনেমা। 54 মানে গত 9 বছরে, তার মধ্যে তো প্যান্ডেমিকে প্রায় 1.5 বছর সবকিছু বন্ধ বন্ধ ছিল। ছিল। সো ধরা যায় 8 বছরের মধ্যে 54তম সিনেমা। কিন্তু মানে আমরা যদি ভাবি যে এবার ঈদেও তো 5টি সিনেমা মুক্তি পেল, দম, বনলতা এক্সপ্রেস, আপনার রাক্ষস, হ্যাঁ, প্রিন্স এবং প্রেসার কুকার। 5টির মধ্যে আপনি চুজ করে নিয়ে আসলেন প্রেসার কুকারকে। আপনি যখন সিনেমা চুজ করেন, নিউ ইয়র্কে দেখাবেন, নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের রুচিতে নিউ ইয়র্কের মানুষের রুচিতে অল্প একটু হলো পার্থক্য আছে। তখন আপনারা কোন বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে এই প্রেসার কুকারটাকে নিয়ে আসলেন, মনে করলেন যে নিউ ইয়র্ক জয় করবে, নিউ ইয়র্কের মানুষ এটি, যেটি বাংলায় বলে খাবে? অ্যাকচুয়ালি শুধু প্রেসার কুকার না, মানে বোধহয় 5টির মধ্যে 4টাই আমাদেরকে দে ওয়ান্টেড আস টু রিলিজ। মানে বনলতা এক্সপ্রেসও একবার আমাদের দরজায় নক করেছিল, এবং পরের দিকে রাক্ষস, রাক্ষস না প্রিন্স, সবই বোধহয় নক করেছিল। কিন্তু আমরা কয়েক বছর আগে অ্যাকচুয়ালি দম সিনেমাটা আমরা দেখেছি গত মাসে। হ্যাঁ, দম সিনেমার সাথে আমরা প্রায় 1.5 বছর 2 বছর, কারণ ওটা গত বছর রিলিজ হওয়ার কথা ছিল। সো আমরা প্রায় বছর 2 আগে ওটার সাথে বন্ধ ছিল, মানে আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল।
বিকজ ইট ওয়াজ সাপোজ টু বি রিলিজ ইন 2000 মানে 25-এ দেখানোর কথা ছিল, সো আগে থেকে এবং কথা আমরা ট্রাই করি ঈদের সময় একটা সিনেমা দেখানোই কিন্তু অনেক বেশি। শুধু আমাদের ফেভারিট ডিরেক্টর রায়হান রাফির ক্ষেত্রেই আমরা এই রুলটা ব্রেক করে আমরা এক ঈদে 2 সিনেমা তুলেছি। কারণ রাফির এই পর্যন্ত ও যা বললো, ওর 8টা সিনেমার মধ্যে দহন ছাড়া আমরা পোড়াবন 2, পরাণ, দামাল, সুরঙ্গ, তুফান, দান্ডব সব সিনেমাগুলোই দেখেছি। এবং এটা আরো বেশি স্পেশাল ছিল কারণ এটা রাফির নিজের কানন ফিল্মস থেকে প্রথম প্রোডাকশন, along with ইমপ্রেস টেলিফিল্মস। আর আমরা জানতাম যে একটু ভিন্ন ধর্মী ফিল্ম, উইমেন সেন্ট্রিক ফিল্ম এবং উইমেন্স এম্পাওয়ারমেন্ট, অনেক কিছু ব্যাপার আছে এখানে, অনেক রকমের ডিফারেন্ট একটা কনফ্লিক্ট আছে প্রেক্ষাপট। চরিত্রগুলোর মধ্যে অনেক। এবং এখানে ওই টাইপের মানে আপনি যেটা বলছেন যে এই টাইপের ক্যারেক্টার্স বা এই টাইপের স্ট্রাগল নিউ ইয়র্ক সিটিতে, ঢাকা শহরের যে প্রেসার কুকার সেটা তো নিউ ইয়র্ক সিটিতে তার থেকে বেশি প্রেসার কুকার, বা লন্ডন আরেকটা প্রেসার কুকার, মানে সারাক্ষণ মানুষ এটা মানে ঢাকাতে অন্তত আপনার প্রেসার কুকার থেকে মধ্যে চলছে। হেল্প করার জন্য কোন একজন সহযোগী হলো আপনি পাচ্ছেন। Exactly. নিউ ইয়র্কে আপনার কোনো সহযোগী নেই, আপনাকে একেবারেই নিজের নেই। কাজ তো নিজেই করতে হয়। এটা আমাদের কাছে মনে হচ্ছে মানে এগেন আমরা ওর কাজ আগে দেখেছি, আমরা আমি আর রাজ দুজনেই খুব মানে উই হ্যাভ আ লট অফ ফেথ এন্ড হোপ। এবং এই ধারার ফিল্মটা আই থিঙ্ক আমেরিকার মানে দর্শকের জন্য উপযুক্ত। সবাই এখানে নিজের পায়ে দাঁড়াতে চান, সেটা ছেলে হোক মেয়ে হোক সবাই, এবং ওই স্ট্রাগলটা সবাই ইয়ে করতে পারবে। করতে চান। আর রানা আপনি আপনাকে তো অনেকটা নরসভার রূপনা রশিদ সার্টিফিকেট দিলেন যে আপনি সিনেমা বানালেই ওনারা নিয়ে আসেন, মানে একটা ছাড়া সব নিয়ে এসেছেন এবং ভবিষ্যতে সম্মত নিয়ে আসবেন। আপনি আপনার এই সিনেমাটা তারেক মাসুদকে উৎসর্গ করছেন, মানে আপনার সিনেমায় কি ওনার প্রচন্ড প্রভাব, কি কাজ করে আসলে তারেক মাসুদকে আপনাকে উৎসর্গ করতে হলো, কিংবা গল্পে না, কোনো আমার মিল আছে? জীবনে তারেক মাসুদের প্রভাব আছে। Okay. আমি ফিল্ম মেকার হওয়ার পেছনে যার মানে যাকে দেখে আমি মনে করেছি আমি ফিল্ম মেকার হব, তারেক মাসুদ উনি একজন। তো উনি আমার গুরু। তো আমার প্রথম শর্ট ফিল্মও আমি তাকে উৎসর্গ করেছিলাম, যখন প্রথম শর্ট ফিল্ম বানিয়েছিলাম। এরপর আমি সিনেমা বানানো শুরু করলাম। প্রেসার কুকারটা আমার জীবনের একটা ডিফারেন্ট জার্নির মতো সিনেমা। তো আমি যে ধরনের গল্প বলি সেই ধরনের গল্প এরকম না, আমি একটু ইন্টারন্যাশনাল সিনেমা বানানোর চেষ্টা করেছি। তো আমার মনে হলো এই ছবিটাই আসলে আমার গুরুকে প্রপারলি উৎসর্গ করার মতো ছবি। মানে আমার আগে কোনো ছবি আমার মনে হয় না নিজের কাছে যে এই ছবিটা আমি তারেক মাসুদকে উৎসর্গ করবো। তো যেহেতু আমার লাইফের নতুন একটা জার্নি আমি শুরু করছি ডিফারেন্ট ভাবে গল্প বলার মাধ্যমে, তো আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা আমি তারেক মাসুদকে উৎসর্গ করি আর কি। কততম ছবি এটা আপনার? এটা আমার 7-8 নম্বর ছবি। 8 নম্বর ছবি। আমরা তো বাংলাদেশি সিনেমা নিয়ে কথা বলতে গেলে একটা সময় ছবি পরাণ 2, নহন, পরাণ, দামাল, সুরঙ্গ, তুফান, তাণ্ডব, হ্যাঁ 8 নম্বর ছবি। শুধু দমটা বাদ আমাদের। আমরা সিনেমা নিয়ে কথা বলতে গেলে একটু নাক উঁচু হয়ে যায় আমাদের। বাংলা সিনেমা নিয়ে কথা বলতে গেলে অনেকে আমরা সুশীল হয়ে যাই এবং বলি বাংলা সিনেমা দেখার মতো না। তারপর আমরা দেখা শুরু করলাম যে কেউ যখন ব্যতিক্রমী গল্প নিয়ে আসেন সেগুলোতে আবার উপচে পড়া ভিড় থাকে, দর্শকরা দেখেন। এবং নিঃসন্দেহে আমি সরাসরি যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, 8 নম্বর সিনেমায় এসে আপনি পরিচালকের পাশাপাশি প্রযোজক হয়ে গেলেন, মানে আপনাদের ইনকামটা একটু জানি যে সেটা হলো যে সিনেমা কি এখন টাকা আসছে এই কারণে প্রযোজনার দিকে যাওয়া? না না ওরকম কিছু না। আর এটাতে আমি আমাদের আরেকজন প্রযোজক আছে, মেইন প্রযোজক যাকে বলা যাবে ইমপ্রেস টেলিফিল্ম, সাগর ভাই। সাগর ভাই অনেকদিন যাবত আমাকে একদিন ফোন করলেন সকালবেলা। সাগর ভাই আমার জীবনে আরেকটা জিনিস কি, আমি কিছু আমার লাইফের একটা ডিরেক্টরকে আমরা খুব সহজভাবে দেখি তো সামনে থেকে যে রায়হান রাফি খুব সফল, এর পিছনে অনেকগুলো মানুষের অবদান থাকে যারা পিছন থেকে। এটা বায়োস্কোপ ফিল্ম বলতে পারেন। আমি যতদিন বায়োস্কোপ ফিল্ম থাকবে ততদিন আমার সিনেমা এখানেই বায়োস্কোপ ফিল্ম চলবে। যেমন সুরঙ্গ বা তুফান তাণ্ডব কিন্তু আমার প্রডিউসিং সিনেমা না। আমি শাকিল ভাই যে আলফাই তাদের সাথে আমি বলছি যে আমার সিনেমা রিলিজ হলে এখানে রিলিজ হতে হবে। তো আমি সবসময় এটা করি, আমি যেখানেই কাজ করব আমি এটা করব। তো এখানে যেরকম আমাকে আমার একজন রাজহামিদ আছে, আপু আছে, বা ফ্যামিলির মতো আমরা আমার সিনেমাগুলো। সাগর ভাই ওরকম একটা মানুষ যিনি আমার, যার সাথে আমার অদ্ভুত একটা রিলেশন। আমি যে কোনো পরামর্শ চাইলে দেখাচ্ছে। উনি একদিন সকালে একদিন আমাকে ফোন করে বললেন যে উনি ওনার মাকে অনেক ভালোবাসেন, ওনার মার সাথে ওনার একটা ইমোশনাল জার্নি আছে, আমার মার সাথে আমার একটা ইমোশনাল জার্নি আছে। তো আমার কোম্পানির নাম কানন ফিল্মস উনি জানতো। উনি বললো তুমি কানন ফিল্মস থেকে প্রডিউস করো না কেন, কিছু করো তোমার মার নামে। তখন থেকে আমার একটা পরিকল্পনা ছিল প্রডিউস করব, কিন্তু আমি শুরুটা খুঁজতেছিলাম যে এমন একটা সিনেমা দিয়ে শুরু করতে চাই যেটা খুব সিগনিফিকেন্ট সিনেমা হবে। আমি আমার লাইফে খুবই প্ল্যান করে কাজ করি। প্রেসার কুকার কেন প্রডিউস করা আমার প্রোডাকশন হাউস থেকে, আমি এটাও বুঝাতে চাই যে কানন ফিল্মস থেকে এই ধরনের ছবি প্রডিউস, এরকম ছবি আসবে। এক একটা প্রোডাকশন হাউসে এক এক রকমের ব্যাপার থাকে।
তখন আমি সাগর ভাইকে একদিন ফোন করে বললাম যে আমি প্রডিউস করছি, বলছে হ্যাঁ আমি থাকবো তোমার সাথে। তো এই সিনেমাটা মূলত ইমপ্রেস টেলিফিল্ম মানে ফটোগ্রাফার সাগর এবং কানন ফিল্মস আমার মার নামে যে কোম্পানি, তারা দুজন মিলে প্রযোজক মিলে প্রডিউস করেছে। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ সিনেমা বানিয়ে তো আসলে এখন এই পর্যন্ত আসলাম, সবকিছু হয়েছে, সিনেমা বানিয়ে প্রডিউসিং করলাম। এবং একটা সময় আপনি যে কথাটা বলছিলেন, হ্যাঁ আমি যখন সিনেমা বানানো শুরু করেছিলাম তখন মানুষ বাংলা সিনেমা দেখতো না, বাংলা সিনেমা নিয়ে আলোচনা করতো না, বাট আমি এখন কনফিডেন্টের সাথে বলতে পারি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি এখন বাংলা সিনেমা আমরা এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখনো আমরা প্রপার জায়গায় চলে যাইনি। গুলশান ক্লাব থেকে শুরু করে একদম গ্রামের ওই কুড়ি ঘরটা সব জায়গায় বাংলা সিনেমা নিয়ে কথা হয়। এবং ঈদে আমরা যখন সিনেমা নিয়ে আসি কেউ টিকিট পায় না সিনেমাতে, মানে আপনি চাইলেই আমার সিনেমা বাংলাদেশে চাইলে দেখতে পারবেন না, আপনাকে একদিন দুদিন আগে টিকিট কাটতে হবে। মানে বাংলা সিনেমার টিকিটকে আমরা এমন জায়গায় নিয়ে গেছি, মানে এক্সক্লুসিভ জায়গায় নিয়ে গেছি আর কি। মানে আপনি চাচ্ছেন যাই সিনেমাটা দেখে আসি, পারবেন না, আপনাকে আগে টিকিট কাটতে হবে। এবং বেশ তো কিছু এটা কিন্তু অনেকদিন আগেও ছিল না। তো বাংলা সিনেমাকে এখন আর আলহামদুলিল্লাহ কেউ, এবং আপনি এখনো যদি নিউ ইয়র্কে থাকেন, আপনি যদি বাংলাদেশে বেড়াতে যান ঈদের সময় হোক বা কোনো উৎসবের সময় হোক, আপনি যখন অন্য সময় ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি অনেকে বিদেশ থাকতো, বিদেশ থেকে আসলে কি হয় তারা বলে আমরা কই ঘুরবো, একটু দেখতে চাই, কই ঘুরবো, তো আমরা কি বলি না, আমরা জিজ্ঞেস করি কই ঘুরবো। তো আমরা আগে বলতো ফ্যান্টাসি কিংডম যাও, নন্দন পার্কে যাও, মাঝখানে বলতো মাওয়া যেতে পারো ইলিশ মাছ খেতে। এখন আপনাকে 100% বলবে যে একদিন সিনেমা দেখতে যাওয়া উচিত, সিনেমা আসছে, অমুকের সিনেমা আসছে, এবার সিনেমা খুব ভালো চলতেছে। তো সিনেমাটা একটা ইভেন্ট হয়ে গেছে। ইভেন আমেরিকাতেও এটা অবশ্যই রাজভাই এবং আপুর অবদান, যে আমি শুনছিলাম যে ওনারা এখানে প্রথম রাজভাই ব্যাগ দিয়ে একা একা নিজে পোস্টারিং করে সিনেমা, এখানে যে ক্রেজ বাংলা সিনেমা, যে সিনেমাটা ওখানে ইয়ে হয় ব্যবসা সফল, এখানেও কিন্তু হয়। এখানে প্রচুর মানুষ, এখানে যারা আমার সিনেমাটা কালকে প্রিমিয়ার দেখলো তারা আমার সব সিনেমা দেখছে এবং সব বায়োস্কোপ ফিল্ম সিটি থেকে দেখছে। মানে এখানকার মানুষও কিন্তু পিছিয়ে নেই আসলে, হয়তো এক সপ্তাহ 2 সপ্তাহ পরে সিনেমা দেখে। তো বাংলা সিনেমা এখন আমেরিকার সিনেমা হলে চলছে এবং এখান থেকেও অনেক ব্যবসা করছে। এটা কিন্তু নর্মাল ব্যবসা না, কিন্তু অনেক ভালো ব্যবসা করছে। আমি এটা একটু নওশাবা রুবনা রশিদ আপনার কাছে শুনি, সেটা হলো যে সিনেমা মানে আপনারা 54টা সিনেমা এনে আপনারা এখানে এনে এখানকার দর্শকদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন, না হয়তো বড় হল রুমে দেখার সুযোগ তারা কখনোই পেতেন না। নিঃসন্দেহে বায়োস্কোপ এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, যে আপনি আমেরিকায় বসে বাংলা সিনেমা দেখছেন। একটা সময় গিয়ে যেটা বলছিলেন রাজভাইয়ের স্ট্রাগল, হ্যাঁ তিনি হয়তো পোস্টার নিজে লাগিয়ে নিজে কাজ করে এই জায়গাটাতে নিয়ে এসেছেন। আমরাও এখন হয়তো তাকে পেলে আমাদের স্টুডিওতে আরো বেশি ভালো লাগতো। যেটি জানতে চাই সেটি হলো সিনেমাগুলো আপনারা দেখান, নিঃসন্দেহে কিনে আনেন, তাদেরকে একটা পে করতে হয়। এখানকার দর্শকরা কি আসলেই দেখছে, মানে আপনাদের কি ব্যবসাটা হচ্ছে, ব্যবসা সফল হচ্ছে বিষয়গুলো, নাকি আপনারা নিজেদের অনেকে আছেন না যে নিজেদের তাগিদেই আমরা দেখিয়ে যাব, লাভ হোক কিংবা না হোক আমরা ভালোবাসি তাই দেখাই, নাকি আসলে ব্যবসাও হয়? না, এখন ডেফিনেটলি 9 বছর পরে ডেফিনেটলি বলা যায় যে ব্যবসা হচ্ছে। ডেফিনেটলি রাফির বেশিরভাগ ফিল্মগুলোতেই আমরা ব্যবসা সফল হয়েছি। আমাদের অ্যাকচুয়ালি আমাদের যাত্রাটা যে শুরু করা সেটা কিন্তু সিনেমার প্রতি ভালোবাসা থেকে, কারণ আমরা দুজনেই প্রায় 30 বছরের অধিক আগে আমেরিকায় পড়াশোনা করতে এসেছি, হ্যাঁ ব্যাচেলার্স বা মাস্টার্স করতে। তখন কিন্তু হিন্দি সিনেমাও বড় হলগুলোতে চলতো না। সিনেমা ইজ আ ভেরি পাওয়ারফুল মিডিয়াম, মানে স্টোরি টেলিং এর, আমাদের সংস্কৃতির সম্বন্ধে জানাবার জন্য সেটা। এবং আমরা যারা প্রবাসে থাকি তারা আমাদের দেশকে ভীষণ মিস করি, সেই জন্য ওই ব্যাপারগুলো যে আমরা ছোটবেলায় ঈদের সময় সিনেমা দেখতে যেতাম বা যে কোনো উৎসবে, ওই ব্যাপারগুলো আমরা বিদেশে থেকে সত্যি মিস করি। আমাদের যেরকম নিউ ইয়র্কের মধ্যে এখন নিউ ইয়র্ক সবচেয়ে বেশি বাংলাদেশিদের এখানে বসবাস, তার থেকে হয়তো কম একটু লস অ্যাঞ্জেলেস, মানে বাট আমরা যেখানে থাকি সান ফ্রান্সিসকো, ডালাস, শিকাগো, বস্টন, সবখানেই অনেক বাংলাদেশি আছে, সবাই ব্যাপারটা মিস করে। সো আমরা যখন শুরু করেছি আমরা ওই একটা পর্যায়ে বাংলা সিনেমাকে নিয়ে যেতে চেয়েছি। সো ইট ওয়াজ অ্যান আপহিল ব্যাটল। কয়েকটা সিনেমা হয়তো আমরা ছোটবেলায় হাঁটি পাপা করে শুরু করেছি, একটা শহরে 2-3টা শো, তারপর 10টা শহরে একটা করে শো। কয়েক 1.5 বছর খানিক পরে আমরা তখন প্রপার সিনেম্যাটিক রিলিজ বা থিয়েট্রিক্যাল রিলিজ, মানে 1 সপ্তাহ ব্যাপী চলছে বহু সিনেমা হলে, একসাথে 20-30টা। আমরা রাফির পড়ান নিয়ে প্রায় 90টা হলে দেখিয়েছি। সো না, ডেফিনেটলি এখন ব্যবসা সফল হচ্ছে, কিন্তু আমরা শুধু যে কমার্শিয়াল ফিল্ম নেব বা ব্যবসা সফল হবে, আমরা নতুন ডিরেক্টরদেরকেও একটা স্টেপিং স্টোন দিতে চাই, যারা তাদের নামটা হয়। এবং আমরা এরকম ভাবে
দেয়ালের দেশ দেখেছি, নতুন ডিরেক্টর মিশুক মনির, এবং ওরকম আর কি ইন্টারেস্টিং এবং উল্লেখযোগ্য কাজ, যেগুলো হয়তো আমাদের হয়তো ইনভেস্টমেন্ট যেটা আমরা করলাম সেটা হয়তো আমরা হয়তো পাবো না বা একটু লস হবে, কিন্তু এটা যে এরকম যে কাজ হচ্ছে বাংলাদেশে এটা সবাই জানার প্রয়োজন আছে। কারণ আমি আর রাজ বায়োস্কোপ ফিল্মস থেকে যে ইনভেস্টমেন্টটা করছি, ও প্রডিউসাররা আর ডিরেক্টররা যে টাকাটা পাচ্ছেন তারা এখন ওটা পেয়ে আরো ভালো কাজ করবেন ভবিষ্যতে, এটাই আমাদের আশা। ওজন্যই আমাদের এই যাত্রাটা আমরা চালিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু জানি রায়হান, সেটি হলো সিনেমা হচ্ছে সবাই একটু ডিফারেন্ট করার চেষ্টা করছেন। কেউ কেউ এখন একেবারে শুরুতে প্রাপ্তবয়স্কদের জন্য এই ধরনের করে স্লোগান দিয়ে সিনেমাতে যাচ্ছেন। আপনাদের এই সিনেমাটি সেন্সর বোর্ডের যে ইয়েটা পেলেন, সেখানেও দেখা গেল এটি এ গ্রেড, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য। বিষয়টা কি, মানে নিউ ইয়র্কের দর্শকরা দেখবেন তো, সেই কারণে জানতে চাওয়া, মানে প্রাপ্তবয়স্ক মানে কতটা প্রাপ্তবয়স্ক? 18 বছর উপরে, মানে আমাদের এখানে সাবজেক্ট। বোধহয় একটা রাইটিং আছে এটাকে বলে PG-17, আমেরিকায় PG-17ই হতে পারে। হ্যাঁ, PG-17, মানে 18 বছর উপরে যারা বয়স তাদের জন্য। আমাদের সিনেমার যেহেতু আমাদের সিনেমাটার নাম প্রেসার কুকার, এখানে প্রেসারের গল্প আছে। এখানে মস্তিষ্কের ওই জায়গাটায় আমরা মানুষকে নিতে চাই যে আপনাকে চিন্তা করতে হবে, আপনার থট প্রসেস যেতে হবে। এবং এখানে ঢাকার নারীদের নির্যাতনের গল্প আছে, তাদের স্ট্রাগলিং এর গল্প আছে। তো ঢাকার নারীদের স্ট্রাগলিং এর গল্প দেখাতে হলে আপনাকে ভিতরে ঢুকতে হবে আসলে, যেটা রিয়েলিস্টিক যদি আপনি দেখাতে চান। সিনেমা মানে তো শুধু দেখানো না, আপনাকে ফিল করাতে হবে আমাকে। এখনকার মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে, তাদের হাতে নেটফ্লিক্স আছে, অ্যামাজন প্রাইম আছে, রাইট। আপনি ফাঁকি দিতে পারবেন না এখন যে বাংলা ছবি তো এতটুকুই দেখিয়েছি। আর পৃথিবীর সিনেমা এরকম করে হবে না যে এই ছবিটা শুধু ফ্যামিলির জন্য বানিয়েছি, এই ছবিটা শুধু বন্ধুদের জন্য বানিয়েছি। সিনেমার একটা নিজস্ব ভাষা থাকবে। এই জন্য সার্টিফিকেশন বোর্ড বলে দেয় যে এই ছবিটা এরা দেখতে পারবে, এই ছবিটা দেখতে পারবে না। এই কনসেপ্টে বাচ্চাদের জন্য না। আমরা চাই না বাচ্চাদের মাথার মধ্যে এখনই ঢুকিয়ে দিতে যে সামনে তোমার জন্য প্রেশার ওয়েট করছে। এটা যারা প্রেশার নিতে পারে তাদের জন্যই ছবি, যারা এটা ফিল করতে পারবে। তো এই ছবিটার সাবজেক্টটা স্পা সেন্টারকে ঘিরে, কিছু কখনো কখনো পলিটিক্সে ঘিরে, কখনো নোংরা পলিটিক্স, কখনো মার্ডার। এই জন্য আমরা বলছি এই ছবিটা আসলে প্রাপ্তবয়স্কদের জন্য। এবং আমরা ওই বললাম যে আমরা চাচ্ছিলাম 100% রিয়েলিটি ভিতরে ঢুকতে, 100% রিয়েলিটির ভিতরে ঢুকতে একটু আপনাকে টাচ করতে হবে। তো এই জন্য আমরা বলছি এই ছবিটা 18+। এটা ওইরকম নর্মাল ফ্যামিলি ড্রামা ছবি না যে আপনি শুধু হাসবেন। এটা আপনার হাসি আছে, এখানে প্রেম আছে, ভালোবাসা আছে, কিন্তু আপনাকে ফিল করতে হবে আসলে। বাট আমি খুব অবাক হচ্ছিলাম যে আমি ভাবছিলাম যে মানুষ একটু ফ্যামিলি অডিয়েন্স কম যাবে, মেয়ে অডিয়েন্স কম যাবে। বাট ঢাকাতে আমরা অবাক হয়ে গেলাম, প্রচুর নারী অডিয়েন্স এবং ম্যাক্সিমাম পেশাদার নারী অডিয়েন্সই বেশি, সামহাও নামটার কারণে হয়তো। তো এবং তারা অনেক পছন্দ করেছে এবং খুব মানে না যে কোন দর্শকের কমপ্লেন পাইনি আমি, যে কারণ সিনেমা দেখার পর আপনি কমপ্লেন করতে পারবেন না যে এই দৃশ্যটা কেন এরকম হলো আর কি। তো আমি বলবো এটা বাচ্চাদের জন্য না, ফ্যামিলির জন্য না, বাট এছাড়া যে কোনো প্রাপ্তবয়স্ক যারা সিনেমা দেখতে চায় তারা সিনেমাটা দেখতে পারবেন। নরসভা রূপনা রশিদ, একটু দর্শকরা জানতে চান সেটা হলো কখন কখন সিনেমাটা দেখা যাবে, কোন কোন স্ট্রিটে দেখা যাবে প্রেসার কুকার, এবং কিভাবে দেখা যাবে? শিওর। নিউ ইয়র্কের দর্শকদের জন্য বলছি, আজকেই শুক্রবার মে 15 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে যাত্রা নিউ ইয়র্কে। কালকে যাবে কালকে। আচ্ছা, যাই হোক, তো আজকে হয়ে যাচ্ছে, মানে গতকাল হয়ে গেছে প্রিমিয়ার 15 তারিখে। এবং প্রতি মানে উইকেন্ডে বোধহয় অ্যাটলিস্ট 3টে করে শো আছে কিউ গার্ডেন সিনেমার, কিউ গার্ডেন স্ক্রিনসে। সেটা ওখানে বোধহয় LRR ট্রেন্ডে, মানে ভেরি ইজি। আমরা এখানে বেশ 7-8টা ফিল্ম দেখিয়ে ফেলেছি গত 2 বছরে। এবং qgardensinemas.com গেলে ওদের স্কেডিউলটা পেতে পারেন। আমাদের বায়োস্কোপ ফিল্মস পেজে পোস্টার এবং স্কেডিউল দেওয়া আছে। এবং সপ্তাহব্যাপী তো চলবেই, সারা সপ্তাহ, আই থিঙ্ক মানডে থ্রু থার্সডে 2টো করে শো আছে। কারণ একটু লম্বা হয়ে গেলে মুভির লেন্থ, মানে 2.5 ঘন্টা বেশি হয়ে গেলে অনেকগুলো শো করা যায় না। শোর জায়গায় 2টো শো পাওয়া গেছে মানডে থ্রু থার্সডে, ওদের একটা টাইম লিমিট আছে, কিন্তু উইকেন্ডে 3টে করে শো হবে। আশা করছি যদি সিনেমাটা ভালো করে দর্শক, আপনারা যত যাবেন তখন এটা আরেক সপ্তাহ রিনিউ হবে। আমরা 22 তারিখ থেকে আশা করছি নিউ ইয়র্কের বাইরে বস্টন, কানেটিকাট, সান ফ্রান্সিসকো, শিকাগো, এবং সমস্ত তথ্য পাবেন বায়োস্কোপ ফিল্মস ফেসবুক পেজে, BIOSKOPE ফিল্মস, এটা আমাদের অফিসিয়াল বায়োস্কোপ ফিল্মস পেজ। এবং বিকজ একটা বড় ভাপের সিনেমা আসছে, স্টার ওয়ার্স এর একটা সিকুয়েল আসছে মে 22 তারিখে, সো আমরা হয়তো পুরো দেশে পাবো না হল,
রিগাল সিনেমার, এএমসি যেগুলো বড় চেইন থিয়েটার, ওদের একটা চুক্তি থাকে এই বড় সিনেমাগুলোর সাথে। তো অনেকগুলো 22 তারিখেও কিছু শহরে রিলিজ পাবে, 29 তারিখেও কিছু শহরে রিলিজ পাবে। এবং আমরা আশা করছি, কারণ কানাডা আবার একটা সেন্সরশিপ বা সার্টিফিকেশন লাগে যে কোনো ইন্টারন্যাশনাল ফিল্মের, ওটা হচ্ছে। তো ওটা হয়ে 22 তারিখের আগে শেষ হবে না। তো কানাডা, টরন্টো এবং আরো বিভিন্ন প্রভিন্সে, যেরকম এর আগের সিনেমাটা দম আমরা 8টা শহরে দেখিয়েছিলাম, টরন্টো, অটোয়া, ভ্যাঙ্কুভার, বিভিন্ন শহরে, মন্ট্রিয়াল। তো ওখানেও 29 তারিখে রিলিজ পাবে। সো অ্যাটলিস্ট নেক্সট 2-3 সপ্তাহ ব্যাপী বিভিন্ন শহরে রিলিজ পেতে থাকবে। কিন্তু নিউ ইয়র্কের দর্শকরা আপনারা যত বেশি যাবেন সিনেমাটা দেখতে, কারণ সত্যি এটা একটা ভিন্ন ধর্মী সিনেমা এবং মেয়েদের জন্য, মানে এটা একটা উইমেন সেন্ট্রিক সিনেমা, যেটা একটা সত্যি নতুনত্ব এনেছে আমাদের রাফি। এবং মেয়েদের স্ট্রাগল নিয়ে তাদের দমন করার যে চেষ্টা হচ্ছে, সেটা থেকে তারা বার হয়ে রুখে দাঁড়াচ্ছে, এবং ইটস অ্যাবাউট উইমেনস এম্পাওয়ারমেন্ট। সো এটা সকলেরই দেখা উচিত। আর আরেকটা জিনিস একটু বলতে চাই, আমি বিষয়টা এরকম না, মানে আমি নিজেই ভাবছিলাম ইন্টারভিউটার সময় যে যারা এই সিনেমাটা ট্রেলার দেখেননি বা টিজার দেখেননি, ভাববেন রায়হান রাফির একটা আর্ট ফিল্ম বানিয়েছে বা মেয়েদের নিয়ে গল্প, খুবই একটা সামাজিক সিনেমা। বিষয়টা ওরকম না, এটা 2.5 ঘন্টা সিনেমা। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো 2.5 ঘন্টা আপনারা ফোন হাতে নিতে পারবেন না। আপনারা টেনশন ফিল করবেন, আপনারা থ্রিলিং হবেন, আপনারা উত্তেজিত হবেন, আপনারা টেনশনে পড়বেন যে কি হচ্ছে। তো এটা খুব ফাস্ট সিনেমা। এই সিনেমাটার একটা জনরা আছে, এটাকে বলে হাইপার লিঙ্ক জনরা। 4টা গল্প একসাথে মিক্স হতে থাকে, 4টা মানুষের গল্প লিঙ্ক হতে থাকে। এটা খুব ইন্টারেস্টিং একটা ফরম্যাট। তো এটা কিন্তু নতুন ধারার কমার্শিয়াল সিনেমা। তো যারা এটা একদমই অনেকে ভাববেন না এটা হয়তো রায়হান রাফি তার অন্য সিনেমার মতো বানিয়ে নাই, এটা হয়তো একটু অন্যরকম একটা আর্ট ফিল্ম বানানোর চেষ্টা করেছে। এটা একদমই না, এটা অনেক টান উত্তেজনা সিনেমা। আপনাকে 2.5 ঘন্টা দেখে মনে হবে যে 2.5 ঘন্টা কোন সময় গেল, এইটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। এই কারণে গ্যারান্টি দিতে পারছি কারণ যেহেতু আমি একটা দর্শকের রেসপন্স দেখে ফেলেছি বাংলাদেশ এবং ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে। তো এটা রায়হান রাফির অন্যরকম একটা কমার্শিয়াল সিনেমা, যেটা আমার মনে হয় আপনাদের পছন্দ হবে। বাংলাদেশের মানুষ বলছে এটা এখন পর্যন্ত আমার বানানো সব থেকে ভালো ছবি। তো আমি এটা বলতে চাই না, কারণ আমি এটা আসলে ভাবতে চাই না, আমি চাই যে আরো ভালো করার জন্য। তো আমি বায়োস্কোপ ফিল্মসকে একটু ধন্যবাদ দিতে চাই যে বাংলা সিনেমা এরকমই করার জন্য। আর আমি আপুর একটা কথা তখন আপনি প্রশ্ন করেছেন, আমি একটু বলি যে কোনো আমরা যারা সিনেমা বানাই, আমি সিনেমা বানাই, বায়োস্কোপ ফিল্ম সিনেমা ডিস্ট্রিবিউশন করে, প্রডিউস করে। আমরা কেউ আসলে ব্যবসার জন্য এই প্রফেশনে আসি নাই, এটা ভালোবাসার জন্যই আসা। ভালোবাসা না থাকলে এটা তো একটা পাগলামি কাইন্ড অফ, সেই পাগলামিটা কেউ করে না। আপনি শূন্য দিয়ে শুরু করেন, আপনি জানেন না যে শেষ পর্যন্ত এই ব্যবসা। তো সিনেমা ব্যবসাটা কিরকম এটা ওনারাও বলতে পারবে না, কোন সিনেমাটা উনি ব্যবসা করবে কোনটা করবে না। তো এই জন্য উদ্দেশ্যটা ব্যবসা থাকা যায় না, কিন্তু ব্যবসা যদি না হয় তখন সেটা আবার 54টাও আসবে না। ভালোবাসা আপনি কয়টা করবেন, 1টা 2টা 3টা 4টা, তো একটা লেভেলে অবশ্যই ব্যবসা হয়, কোন সিনেমা বেশি হয় কোন সিনেমা কম হয়। কিন্তু শুধু ব্যবসার জন্য আসলে আমরা এটা করি না, আমরা আসলে ভালোবাসা থেকে করি এই কাজটা। শুধু ব্যবসার জন্য এটা করা যায় না আমার মনে হয়। সিনেমা, কবিতা, বই এইভাবে করা যায় না। যাক, একটা হিট কবিতা লিখে দিলাম, একেবারে কবি কি কোনোদিন বলতে পারে যে একটা হিট কবি লিখে দিলাম? এটা একেবারে নিঃসন্দেহে আশা করছি আপনাদের এই সিনেমাটা বাংলাদেশ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পর আমেরিকা, নিউ ইয়র্ক হবে। আমরা আশা করছি। ছোট্ট করে আপনার কাছে হানাতে জানি, তারপর শেষ করে দেবো। আপনার গল্পের 4 নারীর কি শেষ পর্যন্ত দেখা হয়? সমস্যা দেখা হয়। এটা হাইপার লিঙ্ক ফিল্ম, এটা হলো কানেক্টেড হয়ে যায়। আমি আপনার এখানে আসলাম, কখনো আমার গল্প চলবে, কখনো আপনার গল্প চলবে, বাকি গল্পটা সিনেমা হলে গিয়ে দেখুন। গল্প অন্য আমাদের লিঙ্ক, আমি বোঝার জন্য বলছি, উদাহরণ দেওয়ার জন্য বলছি। এটা স্টাইলটা এরকম, তো আমার গল্প চলছে, আপনার সাথে আমার দেখা হলো, আপনার গল্প শুরু হয়ে যাবে। আপনি বাসায় গেলেন, আপনার থেকে ক্যামেরা চলে যাবে, বাসায় গল্প শুরু হয়ে যাবে। এই গল্পটা এরকম চলতে থাকবে। তো এইটার স্টাইলটা এরকম, গল্প সবসময় মুভ করে আর কি। অনেক ধন্যবাদ রায়হান রাফি এবং নওশাবা রশিদ, আপনাদের দুজনকে আপনাদের সময় দেওয়ার জন্য, ব্যস্ততার মধ্যে থেকে। থ্যাংক ইউ। এবং দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি না, তবে এইটুকু বলছি যে রায়হান রাফি কথা দিচ্ছেন কিংবা বলছেন যে তার বানানো সবচেয়ে এক্সপেরিমেন্টাল কিংবা সবচেয়ে সাহসী সিনেমা যদি আমরা বলি, চমৎকার একটা গল্প নিয়ে তিনি আসছেন। যারা আগ্রহী, নিঃসন্দেহে আপনাদের মনোজগতে এটি হয়তো ভিন্ন কোনো চিন্তার খোরাক যোগাতে পারে। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।